নমস্কার, আমার গল্পগাথা চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আপনাদের কাছে আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, নদীর ধারে বাড়ি। বিভূতিভূষণ হলেন এক অন্যতম কথা সাহিত্যিক, যার লেখনী জুড়ে বারবার প্রকৃতি হয়ে উঠে এসেছে এক অদ্ভুত মায়াভরা সব চরিত্র নিয়ে। তাহলে তারই লেখা এই গল্পটি নিয়ে আপনাদের কাছে আমি পাঞ্চালি। তাহলে শুরু করা যাক। শ্যামলীদের বাসা ছিল পীতাম্বর লেনে, 2 নম্বর পীতাম্বর চৌধুরী লেন। সেকেলের পুরনো বাড়ি, দোতলার 6টি ঘরে 6টি পরিবারের বাস। কলতলায় 2টি বেলায় সমানে ঝগড়া চলে জল তোলা নিয়ে। শ্যামলী ওদের মধ্যে একটু দেখতে ভালো, বয়স 30-এর সামান্য ওপরে, এই 2-1 বছর ওপর হবে। 4 সন্তানের মা, 2 মেয়ে ও 2টি ছেলে। বেলা 10টা বাজে। শ্যামলীর স্বামী খেতে বসেছে। শ্যামলী ডালের বাটিতে হাতা ডুবিয়ে সামনে বসে আছে। শ্যামলী বললে, ফিরবে কখন? শ্যামলীর স্বামীর নাম যদুনাথ ভট্টাচার্য। যদুনাথ একটা সরকারি অফিসে 70 টাকা মাইনে চাকুরি করে। যুদ্ধের বাজারে তাতে চলে না। খাওয়া দাওয়ায় অসীম কষ্ট। ছেলে মেয়েগুলো দুধ খেতে পায় না, 2টো শুকনো মুড়ি চিবোয় স্কুল থেকে এসে। যদুনাথ বললে, এই ফিরতে 7টা হবে। আর একটা বাড়ি দেখো, বুঝলে? সে তো বুঝলাম, কিন্তু বাড়ি মিলছে কই? খুঁজেছি কি কম? কিন্তু এই বাড়িতে আর টেকা যায় না। কালও ঝগড়া হয়েছিল। আর কবে না ঝগড়া হয়। বিশ্বের গিন্নির সঙ্গে মতির মা ঝগড়া কাল খুব হয়েছিল। অভয়ার সঙ্গে আবার রামবাবুর বউয়েরও ঝগড়া হয়েছিল। কি নিয়ে? ওই জল তোলা নিয়ে। তা আবার কি? ও তো রোজকারই ঘটনা, লেগেই আছে। রোজ রোজ এরকম ইতরমি আর ভালো লাগে না, অসহ্য হয়ে উঠেছে। যদুনাথ চলে গেল। শ্যামলীর ছেলেমেয়েরা খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছিল। ছেলে 2টি বড়, তারা হাই স্কুলে পড়ে। মেয়ে 2টি মোড়ের কর্পোরেশন স্কুলে পড়ে। ছোট রান্নাঘর, একটি লোক কাইটলেসে বসে 2টো আহার করতে পারে। আজ 9টি বছর এ বাসায় বড় মেয়ে লীলার বয়স। এই বাসাতেই লীলার আদর হয়েছিল। রান্নাঘরের সামনে খোলা ড্রেনে তরকারির খোসা, ফ্যান, শাকের ডাঁটা, চিংড়ি মাছের খোসা জমে একেবারে দুর্গন্ধ বার হচ্ছে। এই দুর্গন্ধ আর এই কুশ্রী দৃশ্য আজ 9 বছর ধরে সহ্য করতে করতে নাকটা অসাড় হয়ে গেছে। এখন আর এই দুর্গন্ধকে দুর্গন্ধ বলে মনেই হয় না। বিনা ওপরতলার মনোরঞ্জন বাবুর মেয়ে, সে শ্যামলীকে ভালোবাসে। কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, কাকিমা কি রাঁধলে? কি আর? মুসুরির ডাল আর চচ্চড়ি। কেন, মাছ আনেনি কাকাবাবু? না, 2 টাকার চিংড়ি মাছের শেষ। মাছ আর কি কেনবার জোর আছে? উনি গিয়ে ফিরে এলেন। এবার রেশনের চালের কাঁকড় খুব কম কাকিমা। আপনারা রেশন আনেননি? বুধবার আসবে রেশন, এখনো আনা হয়নি। তোমার কাকা যেতে সময় পাননি। বিকেলের কলের জল আসতেই ওপরের ভাড়াটে গিন্নিরা এক এক করে বালতি ঘড়া সব বসিয়ে দিলেন কলের মুখে। একজন এক একটা তুলে নিয়ে যায়, তো আরেকজনে আরেকটা বসায়। এই জন্য চৌবাচ্চায় মোটে কয়েক ইঞ্চির বেশি জল জমতে পায় না। গা ধোয়ার কি যে কষ্ট বিকেলে! এই গুমোট গরমে স্নিগ্ধ জলে স্নান করতে পারলে কি আনন্দটা নাই পাওয়া যেত। কিন্তু তা তো হবার জো নেই। একজন ছোবরা আর সাবান নিয়ে নামবে ওপর থেকে, 8 ঘন্টা ধরে কাটাবে। প্রথমে নামবে অভয়া, তারপরে নামবে মতির দিদি। এরা দুজনে ভীষণ ঝগড়াটে। যতক্ষণ না কলতলায় গা ধোবে ততক্ষণ কলে 1 ঘটি জল নেবার কারোর জো নেই। তাহলেই বাঁধবে ধুমধুমাকার ঝগড়া। অভয়া আবার বাঙাল দেশের মেয়ে, বেশ সুন্দরী ও স্বাস্থ্যবতী। শ্যামলীকে ডেকে বললে, ও দিদি কি হচ্ছে? কুটনো কুটছি ভাই। কি কুটনো? এই ঝিঙে আর ঢেঁড়স। আলু তো 12 আনা শের হয়েছে। আমাদের 7 দিনটে কুলোলে তো কিনবো। রেশন এসেছে? না ভাই, বুধবারে আসবে। আমাকে 8 পোয়া চিনি দিতে পারবে দিদি তোমার রেশন থেকে? আসুক আগে, দেখবো এখন। এদের মধ্যে সবাই সমান অবস্থার মানুষ।
সবাই কেরানির বউ বেশিরভাগ। পরস্পরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করেই এদের দিন কাটে। পান থেকে চুন খসলেই আর নিস্তার নেই। বিশ্বাসগিন্নি দলের মোড়ল, ওপরের ভাড়াটেদের সর্দার। তিনি সকলের হয়ে ঝগড়া করতে এগিয়ে আসেন। তার সর্দারিতে ওপরের মেয়েরা কোমর বাঁধে। তাদের মধ্যে একজন হচ্ছে এই অভয়া। দেখতে সুন্দরী হলে কি হবে, যেমন স্বার্থপর তেমন কুটিল মন। এই যে বললে চিনি দিতে হবে না, আর না বললে রক্ষে আছে। কোন কালে এক বাটি নুন ধার নিয়েছিল সেই ঘটনার উল্লেখ করে খোঁটা দিয়ে বলবে বরিশাল টেনে। আমরা কি কোনোদিন কাউকে কিছু দিই না নাকি? সময় অসময়ে নুন রে তেল রে তা নিয়ে মনে থাকবে কেন? ঘোর কলিজে, কাজের সময় কাজই আর কাজ ফুরলে বাজি। আচ্ছা, আমরাও তো আর কাজে লাগাবো না তখন যেন ইত্যাদি। এই বাসাটায় কি যে গুমোট গরম, দক্ষিণ দিক চাপা, এতটুকু হাওয়া আসে না। প্রাণ যেন আইঠাই করে গরমে। আজ 9 বছর কষ্টভোগ চলছে। এই ঝগড়া আবহাওয়া আর এই দারুণ স্থানাভাব, সকলের ওপরেই অপরিষ্কার নোংরা পরিবেশ। সবাই সমান অশিক্ষিতা। ভালো বললেও এই বাড়িতে মন্দ হয়। সেদিনের অপরাধের মধ্যে শশীবাবু স্ত্রীকে বলেছিল, দিদি চিংড়ি মাছের খোসাগুলো একবার সামনেই ফেলে দিলেন। কলতলা তো সকলেই তো যেতে আসতে হয়, সকলেরই তো বড্ড অসুবিধে। আর যাবি কোথায়? শশীবাবুর বউ চিৎকার জুড়ে দিলে, আমি কি একলা ফেলি নাকি? সবাই তো ফেলে, কেনই বা না ফেলবে? ভাড়া দিয়ে তো সবাই বাস করে, কারোর জায়গা তো নয়, কারোর একারও সম্পত্তি নয়। সবারই সুবিধা এখানে দেখতে হবে। যদি তাতে অসুবিধা হয় তবে গরিব ভাড়াটেদের সঙ্গে বাস করা কেন? তাহলে দোতলা বাড়ি করে কিংবা আলাদা বাড়ি ভাড়া নিয়েই চলে যেতে পারে, কিংবা বালিগঞ্জে গিয়ে বাস করলেই তো হয়, ইত্যাদি। শ্যামলীও চুপ করে থাকার মেয়ে নয়। সে বলল, দিদি কি পাগলের মতন বকছেন? আপনি চিংড়ি মাছের খোসা ফেলবেন, তাতে কেউ বারণ করছে না, তাতে আমার রান্নাঘরের সামনেই ফেলবেন কেন? আমি তা তুলে ফেলতে যাব? ফেলতে দেবে না তোমার কথাই নাকি? তুমি কি আমার লাশা এসো বাপু? তুমি পাগল না আমি পাগল? রান্নাঘরের বাইরের জায়গা তোমারও যা আমারও তা, তুমি বলতে আসার কে? তা বলে পরের সুবিধা অসুবিধা যারা না দেখে তারা আবার মানুষ? তাদের আমি ঘোর অমানুষ বলি। এই পর্যন্ত গেল সাধারণ ভাবের কথা। একে ঝগড়া বলে অভিভূত করা যায় না। এরপরে বাঁধলো আসল ঝগড়া, যার নাম শ্যামলীও ছাড়ল না, শশীবাবুর বউও নয়। উভয় পক্ষে বাঁধলো কুরুক্ষেত্র। তারপরে কথা একদম বন্ধ হয়ে গেল দুপক্ষে। নানান রকম শত্রুতা আরম্ভ করে দিল শশীবাবুর বউরা স্ত্রী। ছেলে মেয়েদের হাত ধরে খোলা ড্রেনে বসিয়ে দিতে লাগলেন। সকালবেলা পায়খানা থাকা সত্ত্বেও প্রায় শ্যামলীর রান্নাঘরের সামনে কিছু বলবার জো নেই। ওই আর এক গোলমাল। একটি মাত্র পায়খানা নিচে, মেয়ে পুরুষ তাতে কি করে যাবে? যেই যায় সেই নোংরা করে রাখে মাঝে মাঝে। ভোরে অন্ধকার থাকতে যদি ঘুম ভাঙে তবে কল পায়খানা ব্যবহার করা যাবে। সেদিন নয়তো বেলা 11টা। পুরুষেরা সবাই আপিস বেরিয়ে গেলে চৌবাচ্চায় তখন 2 ইঞ্চি মাত্র জল থাকে, কোনোদিন আবার তারও কম থাকে। শ্যামলীর যেন দম বন্ধ হয়ে আসে। এমন কি কোনো বাসা পাওয়া যায় না যাতে অন্তত মেয়েদের একটা আলাদা নাইবার জায়গা আছে? আষাঢ় মাসের প্রথম। ফেরিওয়ালা গলির কাছে হাঁকছে, চাই ল্যাংড়াম, চাই ল্যাংড়াম। বৃষ্টি এখনো নামেনি এবার। জ্যৈষ্ঠ মাসে গরম প্রায় সমানভাবেই চলছে। মতির ছোট বোন এসে বললে, 10 পলা তেল ধার দেবে কাকিমা? শ্যামলী বলল, হবে না, তেল নেই। 8 পলাও হবে না? কিছুই নেই। মেয়েটি চলে গেল। শ্যামলী তেল দেবে কি? ওদের কোনো আক্কেল নেই? শ্যামলী কি স্বাদে বিরক্ত হয়েছে? উনি খারাপ কলের তেল খেতে পারেন না বলে 1 নম্বর কানপুর থেকে কিনে আনেন ওর অফিসের রেশন বেচে। সে কি ঝাঁঝালা তেল! মতিরা এক কৌশল ধরেছে। 20 পলা সেই ভালো তেল হপ্তায় ধার নেবে আর ধার শোধ দেবে 5 শিকে কলের তেল দিয়ে। উনি বলেন ওই তেল খেলে বেরি হয়। শ্যামলীদের ফি হপ্তায় 20 পলা তেল অপব্যয় যায়। ওরা চালাক আছে। একবার নেবে 10 পালা, তারপর আরেক দিন এসে নেবে 10 পালা। একসঙ্গে নেবে না। একসঙ্গে যেন মৌরুষি পাকটা
হয়েছে, দেব না তেল। রোজ রোজ চালাকি আমার সাথে খাটবে না, দেখি কি হয়। কিন্তু মতির মায়ের কৌশল অন্যরকম। সে এতটুকু চটল না, আবার এক বাটি হাতে নিয়ে হাজির হলো স্বয়ং মতির মা। ও শ্যামলী, দে দেখি একটু তেল। তেল নেই দিদি? দিতেই হবে, মাছ তো ভাজা হচ্ছে না, 5 পলা দে তাহলে। যা আছে তা আমারই কুলোবে না দিদি, দেখি তোর তেলের বোতল, দে ভাই আমাকে 5 পলা। অগত্যা শ্যামলী উঠে গিয়ে তেল দেয়। ও আবার পরে কাঁদুনি মিনতি বেশিক্ষণ আর সহ্য করতে পারে না। ঠকছে তো দেখাই যাচ্ছে, ঠকুক, আর কি করা যাবে, লোকে তাতেই খুশি হয়, হোক। কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে দোতলার ভেড়াটেদের মধ্যে মহা ঘটমঙ্গলের সৃষ্টি হলো। মতির মা গিয়ে 7খানা করে লাগিয়েছে তাদের কাছে। তেল থাকতেও তেল দিতে চাচ্ছিল না, যখন বোতল দেখতে চাইল তখন দিলে। এমন ছোট নজর তো কখনো পড়তে পারিনি আমরা। এই যে সেদিন বসেক মাস ওর পেটে ব্যথা ধরলো, রাত্রিরে জোড়বাবু সোটা চেয়ে নিয়ে যাননি আমাদের এখান থেকে, দিইনি আমরা। লোকের কাছে হাত পেতে যেমন নিতে হয় তেমন দিতেও হয়, তবে লোকে মানুষ বলে। তারপরের দিন আর কলতলায় যাওয়া হয় না। বড় বড় বালতি, ঘড়া আর টপ পড়ল একে একে সব সকাল থেকে। সব সরিয়ে এক বালতি রান্নার জল নিতে গেলেও ঝগড়া মুখর হয়ে উঠবে সারা বাড়িটা। সে কথা শ্যামলী ভালো রকমই জানে, অনেকবার অভিজ্ঞতা জানে। সুতরাং আষাঢ় মাসের গুমোট গরমের বেলা 11টা পর্যন্ত তাকে অস্নাত অবস্থায় থাকতে হলো। 11টার পর কলের জল কখন চলে গেল তখন সে নাইতে গেল। তখন চৌবাচ্চায় ইঞ্চি 4 জল আছে, কাকের মুখ থেকে তার মধ্যে পড়েছে ভাত। এই সময় একদিন যদুবাবু এসে বললেন, ওগো শোনো, একটা সন্ধান পেয়েছি। রানাঘাট থেকে নেমে যেতে হয় প্রায় 11 মাইল, উত্তরে বল্লভপুর, পরে পাড়াগা। সেখানে কলকাতা এক বড়লোকদের জমিদারি কাছারি ছিল, বিক্রি করে ফেলেছে। মাঝে মাঝে যেত বলে কাছারি বাড়ির সংলগ্ন দোতলা বেশ একটা বাড়ি তৈরি করেছিল। ওপরে নিচে 5খানা ঘর, বারান্দা, রান্নাঘর, নাইবার ঘর সব আছে। 10 বিঘে জমির ওপর কাছারি বাড়ি, তাতে আম কাঁঠালের গাছ, কলা গাছ সব আছে। সেই জমির নিচ দিয়ে একটা ছোট নদী বয়ে যাচ্ছে, তাতে জমিদারের বাঁধান্য ঘাট করে দিয়েছেন। আবার বাড়ির মেয়েরা যখন তখন গিয়ে ওখানে নাইবার সুবিধার জন্যই হয়েছে। সব শুদ্ধ 3000 টাকা। এই 3000 টাকা হলে বাড়িটা পাওয়া যায়, জমি শুদ্ধ। প্রভিডেন্ট ফান্ডের টাকা সব আমি যদি তুলে নিই, অত কমে হবে? পাড়া গা কে সেখানে আর খদ্দের হচ্ছে। যদু শুনলাম চাষা গায়েও অত টাকা দিয়ে কেনবার লোক নেই। টাকা দেবে কোথা থেকে? প্রভিডেন্ট ফান্ডে যদি সব টাকা তুলে নিই, তোমার গহনাও যদি কিছু দাও, আর ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও যদি কিছু ধার করি, আমার কাছেও সামান্য কিছু আছে। শ্যামলীর মন বেশ নেচে উঠল। কতদিন সে পাড়াগার মুখ দেখেনি। বাপের বাড়ি সেই হুগলি জেলা তারকেশ্বর লাইনে দাসপুর গ্রামে। সে বংশে বাকি দিতে কেউ নেই। জ্ঞাতি কাকারা পর্যন্ত উঠে এসে কলকাতায় বাস করছেন। ঘোর ম্যালেরিয়া, চলে না সেখানে থাকা। যদি এ সম্ভব হয়, ভগবান কি এত দয়া করবেন? তার কপালে কি এত সম্ভব হবে? শ্যামলী বললে, কিন্তু তুমি কোথায় থাকবে? কেন সেখানে? কেন তোমার অফিস চাকুরি ছেড়ে দেবো? একঘেয়ে হয়ে গেছে এ জীবন, আর ভালো লাগে না। স্বাস্থ্য যেতে বসেছে। একটু সাহস করে দেখি যা আছে কপালে, ওখানে যা জায়গা জমি নিয়ে চাষবাস করব। আর ছেলে দুটোর লেখাপড়া, রানাঘাটের বোর্ডিংয়ে থাকবে, সে ব্যবস্থা হয়ে যাবে এখন। আর এ যা লেখাপড়া শিখছে, শিখেতে কি আর হবে, কেরানি হবে। তার চাইতে ওখানে গিয়ে কাজ শিখলে কাজে দেবে। বিরাট থেকে লোক গিয়ে আমেরিকায় বাস করে আমেরিকা যুক্তরাজ্যে স্থাপনা করেছিল। অজানার দেশে পাড়ি না দিলে মানুষ হয়ে ওঠে না। জীবনে যদি উপভোগ না করলুম, বেঁচে থেকে কি হবে? গ্রামের লোকদের কাছে দুটো ভালো কথা বলবো, নাইট স্কুল করব, বই পড়তে শেখাবো, এই আমার অনেক দিনের ইচ্ছা। স্বামী স্ত্রীতে মিলে সারা বিকেল আর রাত মিলে পরামর্শ করলো। শ্যামলীর চোখেও রঙিন স্বপ্ন ভেসে উঠছে। 2
দূরে পাখির ডাকা ফুল, সমুখ জ্যোৎস্না রাত্রির প্রহরগুলি যেন কত অলস মধ্যাহ্নে বনানী কোলে ঘুঘুর ডাক শোনা। বিছানার আজ জাগরিত আধা ঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে কত জানি আম্রমুকুল গন্ধে সুবাসিত সকাল ও সন্ধ্যে। দিন 15 পরে যদুবাবুর সঙ্গে একটি পৌর ভদ্রলোক শ্যামলীদের বাসায় ঢুকলেন। যদুবাবু বললেন উনি এখানে খাবেন। শ্যামলীকে আড়ালে বললেন উনি যে স্টেটের নায়েব, ওর নামও যদুবাবু, তবে উনি কায়স্থ। উনি আমাকে বলে কয়ে বাড়ি দেওয়াচ্ছেন। অতি ভদ্রলোক, একটু ভালো করে খাওয়াও দাওয়াও। 3.5 মধ্যে হয়ে যাবে, 3.5 মধ্যে হয়ে যাবে। আর সেই সঙ্গে জমিদারের খাস কিছু রোয়া ধানের জমি আছে, সেটাও সঙ্গে হয়ে যাবে। আহারাদির পর ভদ্রলোক অনেকক্ষণ কি পরামর্শ করলেন যদুবাবুর সঙ্গে, তারপর চা খেয়ে বিদায় নিলেন। এর 3 দিন পর শ্যামলীকে যদুবাবু বললেন বাড়ির রেজিস্ট্রি করা হয়ে গিয়েছে। আষাঢ় মাসের শেষের দিকে জিনিসপত্র গুছিয়ে নিয়ে শ্যামলীরা তাদের নতুন কেনা বাড়িতে বাস করতে চলল। কলকাতার বাসা একেবারে উঠিয়ে দিলে না, কিছু কিছু জিনিসপত্র ঘরে রেখে চাবি বন্ধ করে দিয়ে গেল। রানাঘাট থেকে ট্রেন বদলে ওরা বেলা 10টার সময় বনগা লাইনে গাংনাপুর স্টেশনে নামলো। আগে থেকে বন্দোবস্ত করার ফলে বল্লভপুরের গ্রামে একখানা গরুর গাড়িও স্টেশনে উপস্থিত ছিল। মাঠ ও বন জঙ্গলের মধ্যে দিয়ে এ গ্রাম ও গ্রাম সব পেরিয়ে চলল গাড়ি। বেলা প্রায় দুপুর 3টের সময় সামনের একটা ঝাঁকড়া বটগাছ দেখিয়ে গাড়োয়ান বলল, ওই বুদিপুরের বনবিবিতলা দেখা যাচ্ছে, ওর পরেই বল্লভপুর। শ্যামলীর বুকটা যেন দুলে উঠল। কি জানি কেমন হবে এত আশা সুখে কেনা বাড়িটা, কেমন হবে সেখানকার জীবনযাত্রা কে জানে। জানাকা ফেলে অজানাকে তো আক্রান্তই হলো চোখ বুঝে। এখন সেই অজানার প্রকৃতি কি সেটা তো এক্ষুনি বোঝা যাবে আর একটু পরে। দেখি কি গিয়ে দেখবো সেখানে, সর্বস্ব খুইয়ে তার বিনিময় কেনা। এরম ভাবতে ভাবতে ক্রমে 8 ঘন্টা কেটে গেল। বেলা বেশ পড়ে এসেছে। এমন সময় গাড়োয়ান বললে, এই যে বাবু, বাড়ির সামনে এসে গিয়েছি, নামুন মা ঠাকুরন এবার। দুরু দুরু বক্ষে শ্যামলী নামলো সকলের আগে। যদুবাবু বললেন, না, দেখে তো মনে হচ্ছে বাড়ি গোটা ভালোই। এতগুলো টাকা, বলতে গেলে সর্বস্ব খুইয়ে এত দুর্গায় বাড়ি কেনা। তুমি আগে নেমে বাড়িতে ঢোকো। মেয়েরা ঘরের লক্ষ্মী হয় কিনা, তুমি আগে ঢোকো। আমার তো সাহস হচ্ছে না, কি জানি কিরকম হবে। নাবো আগে। হ্যাঁ গো, বাড়ি কি পরিষ্কার করা আছে, না এক গলা ধুলো আর মাকড়সার জাল আর চামচিকের বাসা? গিয়ে এখন ঝাড় দিতে হবে। চাবি কোথা? গাড়োয়ান শুনতে পেয়ে বললেন, মা ঠাকুরন বাড়িতেই আছে, মুক্তোর মা, গয়লানি আর তার ছেলে, তারাই বাড়ি দেখাশোনা করে। নিচের একটা ঘরে তারা আছে, চাবি তো নেই, বাড়ি খোলাই পড়ে আছে। কয়েক পা এগিয়ে একটা বাঁশঝাড়ের আড়ালে একেবারে শ্যামলীর সামনে যে বাড়িটা পড়লো, সেটা দেখেই আনন্দ ও বিস্ময় হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। এই বাড়ি তাদের? এমন বাড়ি এই অজপাড়া গায়ে? কলকাতায় এমনি হলদে রং করা সবুজ রঙের জানলা, খড়খড়ি এলা দোতলা বাড়ি দেখেছে বটে, দোতলাও নয়, বাড়িটা একেবারে তেতলা। কিন্তু এই বাড়িটা সত্যিই তাদের নিজস্ব? শ্যামলী আনন্দে চেঁচিয়ে উঠে বলে, ওগো দেখো দেখো এসে। পরেক্ষণেই ওর লজ্জা হলো। গাড়োয়ানটা না জানি কি দেখলেই ভাবছে ওকে। ততক্ষণে যদুবাবু ও তার ছেলেমেয়েরা বাঁশঝাড়ের মোড় ছাড়িয়ে বাড়ির কাছে এসে গিয়েছে। যদুবাবু বললেন, বাহ, বেশ বেশ। রাস্তায় আস্তে আস্তে গাড়োয়ানকে যদুবাবু বাড়ির কথা বহুবার জিজ্ঞেস করেছিলেন। সে বলেছিলেন, চমৎকার বাবু বাড়ি। কলকাতার বাবুরা এখানে থাকবার জন্যই করলেন তেতলার বাড়ি, দরার জায়গা, নদীর ধারে বাঁধা ঘাট, ফলপাকুড়ের গাছ, দেখবেন বাড়ির মতন বাড়ি। কিন্তু ছোট লোকের কথায় কি আস্থা স্থাপন করতে পারেনি শ্যামলী আর তার স্বামী। কিন্তু বাড়িটি এখন দেখে মনে হলো গাড়োয়ান অনেক যেন কমিয়েই বলেছিল। বাড়িটার সম্বন্ধে আসলে কথা হচ্ছে অনেকখানি ফাঁকা জায়গা, যার মধ্যে বাড়িটা দাঁড়িয়ে, অথচ তার ঠিক পাশেই গ্রামের বসতি। বনানী ও মাঠের সবুজের মধ্যে হলদে রঙের বাহার।
ওরা হুড়মুড় করে সবাই গিয়ে বাড়িতে ঢুকলো। নিচের ঘরে গিয়ে দেখলো সেখানে এক বুড়ি মাদুরের ওপর ঘুমিয়ে আছে। শ্যামলী ডাকলো, ও ঝি, কি যেন নাম ওর? মুক্তোর মা। ও মুক্তোর মা। বুড়ি ধর্মর করে উঠে বসলো। তারপর ঘুম জড়ানো চোখে ওদের দিকে খুব সামান্য একটুখানি চেয়ে তাড়াতাড়ি মাদুর ছেড়ে উঠে এসে শ্যামলীর পায়ে গড় হয়ে প্রণাম দিয়ে বলল, পোড়া কপাল আমার মা, ঘুমিয়ে পড়েছি এই অবেলায়। বেনবেলা থেকে ওপরে নিচের ঘরে সব ধোলাম, পোছলাম, ঘর ঝাড় দিলাম। বলি, মা ঠাকুরন আসছেন, বাবু আসছেন, তার ছাদ তো নয় যেন গড়ের মাঠ। এই হাতির মতন বাড়ি ধোয়ানো সামলানো কি একদিনের কম্ম? আসুন মা ঠাকুরন, আসুন বাবা। শ্যামলী বললে, তোমার নাম মুক্তোর মা? বলে সবাই। বলে না, অর্ধেষ্টের মাথায় মারি 7 খ্যাংরা। নামটা আছে বজায় যার জন্য সে আর নেই, তাহলে কি আর ভাবনা আমার। শ্যামলী ওসব কথার ভালো লাগছিল না। তার ইচ্ছে হচ্ছিল এক দৌড়ে বাড়িটার উপর নিচ সব দেখে আসে। কিন্তু কি মনে করবে এরা, কি মনে করবে মুক্তোর মা? ওরা সবাই মিলে নিচের ঘরগুলো দেখলো। বড় বড় দুটো ঘর, প্রশস্ত থামালা, ঝিলিমিলি বসানো বারান্দা, ওদিকে অন্য একটা ছোট রোয়াকের সামনে রান্নাঘর। শ্যামলীর বড় ছেলে কানাই বলে, মা, এ তো রান্নাঘর নয়, আমাদের কলতলার বাসার চেয়েও, কলকাতার বাসার চেয়েও অনেক বড়। দেখো মা, আলমারি আবার দেওয়ালের গায়ে। বড় মেয়ে ডলি বলল, কতগুলো জানলা দেখো মা রান্নাঘরে। ওরা সিঁড়ি বেয়ে দুত্তার করে সবাই উপরে উঠে পড়লো। শ্যামলী বলল, ওগো দেখো কি সুন্দর মেজে, কাছে শাসি বসানো জানলা। কানাই ও ছোট ছেলে বলাই একসাথে চেঁচিয়ে বলল, কি সুন্দর সিনারি, দেখে যাও মা বারান্দা থেকে। ওই তো ওই মাঠটার পরে কেমন সুন্দর ছোট্ট নদীটা, ওপারে সবুজ মাঠ, কেমন ঝোপ আর বাবলা গাছ, গরু চড়ছে, ও কি ফুল ফুটেছে ওপারের খেতে বাবা। যদুবাবু বললেন, ও ঝিঙের ফুল। বর্ষাকালের সন্ধ্যের সময় এই ঝিঙের ফুল ফোটে কিনা, সত্যি ভারী সুন্দর সিনারি বটে। ওগো দেখো এদিকে কি এসে কি ফাঁকা। শ্যামলী বলে, তেতলার ঘরটা দেখে আসি চলো। তেতলার ঘরটা অপেক্ষাকৃত ছোট, কিন্তু বড় বড় 3টি জানলা, 3টি দেওয়ালে, রাঙা মাটির পালিশ করা মেঝে, দরাজ, ছাদ, ছাদের ওপর বহুদূর ব্যাপী মুক্ত মাঠের সবুজ বাড়ি। এই আশার সন্ধ্যায় ওদের অন্তর স্পর্শ করল। শ্যামলীর চোখে জল এলো। এই যে রূপকথার রাজবাড়ি তার কাছে, সে গরিবের মেয়ে, গরিব ঘরের বউ, কলকাতার বাসায় অন্ধকূপে আজীবন কাটিয়েছে। আজ কি ভাগ্যে এমন বাড়িঘর নিজের মনের মতো করবার অধিকার পেল। কানাই ইতিমধ্যে ছুটে এসে বলল, বাদা ঘাট দেখে এলাম মা। একটু ভেঙে চটা উঠে গিয়েছে চাতালের দিকে, তবু দিব্যি আরামে নাইতে পারবে। ওই তো দেখা যাচ্ছে ওই উঠোনটা পার হই। যদুনাথ বললে, না, 3500 টাকা নেয়নি। জিনিসের মতন জিনিস, বাড়ির মতন বাড়ি, ছেলেপুলে নিয়ে দরার জায়গায় বাস করব। এই তো পাশেই গায়ে কি পাড়া, ডাক দিলেই লোক পাবো, কোনো ভয় নেই। আমি ওখানেই একটা কিছু করব। এত লোকের চলছে আর আমার চলবে না? খুব চলবে। তোমরা দাঁড়াও, জিনিসপত্র সব উপরে নিয়ে আসি। কি কি গাছ আছে মুক্তোর মা? মুক্তোর মা বলল, 3টি আম গাছ আছে, 7টা কাঁঠাল গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে, একটা চালতে গাছ আছে, একটা বিলেতি কুল গাছ আছে, 2 কলা গাছ আছে, 4টে নারকেল গাছ আছে। বাবুরা সব নিজের হাতে লাগিয়েছিল থাকবে বলে। সব করে কলকাতা থেকে চারা এনে ওই বছর ওই দেখো একটা চাঁপা ফুলের গাছও বসিয়ে দিয়ে গিয়েছিল। একটু পরে সন্ধ্যার অন্ধকার নেমে এলো। শ্যামলীর দুঃখ হলো, এখন আর কিছু দেখা যাবে না। নতুনতর জীবনযাত্রার পথে নতুনতর দেশের প্রতিটা পটঘাট চিনে নেওয়া যেত, তাহলে ভালো করে দেখা যেত। ঠিক আছে, ভালো করে দেখা যাবে আলো ভরা দিন মানে। শ্যামলী তাড়াতাড়ি লণ্ঠন জ্বাললে, ডাকলে, মুক্তোর মা, ও মুক্তোর মা। মুক্তোর মা মালগাড়ি থেকে মালপত্র নামিয়ে এনে দোতলায় তুলছিল। বলল, কি মা, জল আছে বাড়িতে? জল তুলে রেখেছি একটা বালতিতে, আর তো পাত্র নেই মা, তাই তুলতে পারিনি। সে কথা বলছি না, এই বাড়িতে জল আছে, কুয়োটুও বাঁধানো, পাতকুয়ো আছে, নাওয়ার ঘর আছে রান্নাঘরের পেছনে,
চলুন আমি দেখিয়ে দিই। বাবুদের বাড়ির কোনো ত্রুটি ছিল না মা, আগা গোড়া সান বাঁধানো, চৌবাচ্চা আছে বাঁধানো, তাতে জল তুলে রাখুনি? নাইবেন যদি তাহলে পাতকুয়োর জলে কেন মা? দিব্যি বাঁধানো নদীর ঘাট, অসাগর জল নদীতে, এখন জোয়ার এসেছে, সব পৈঠেগুলো ডুবে গিয়েছে, চলুন গা ধুয়ে আসবেন। শ্যামলী নদীর ঘাটেই নাইতে গেল। ঘাটের ঠিক পাশে কি একটা বড় প্রাচীন গাছ, তার ছায়া পড়েছে বাধাঘাটের পৈঠেগুলোতে। কি একটা পুষ্পের সুবাস বাতাসে ভুরভুর করছে, এই গাছ থেকেই আসছে গন্ধটা। এইটা কি ফুলের গন্ধ মুক্তোর মা? কি একটা লতা এই গাছে উঠেছে না মা? কাল সকালে দেখবেন সাদা সাদা ফুল ফুটেছে, ভারী বাস বেরোয় রাত্রিরে। শ্যামলী জলে নামলো, আজ যেন সে রূপকথার রাজকন্যে। স্নিগ্ধ জল, ওপারের দিকে হাওয়া বইছে, এমন ফুলের সুগন্ধ, তারা ভরা আকাশ, এই বাঁধা ঘাট, এই প্রাচীন বনস্পতি, এই বনপুষ্প সুবাস, সব যেন তার নিজস্ব। তারা পয়সা দিয়ে কিনেছে। কলকাতার সেই পচা ড্রেন, কলতলা, অভয়া, গিন্নি সব যেন স্বপ্ন হয়ে গিয়েছে একদিনে। তাদের জন্য সত্যি কষ্ট হলো। বেচারি মতির মা, বেচারি শশীপুর বাবুর বউ, ওদের একবার এখানে আনতে হবে। না, এও স্বপ্ন, এখনো যেন বিশ্বাস হয় না তার এত সৌভাগ্য। ডলি চেঁচিয়ে ডাকছে দোতলা বারান্দা থেকে, ও মা, শিগগিরই গা ধুয়ে এসো, বাবা চা চাইছে, এসো চট করে। শ্যামলীর স্বপ্ন লোক থেকে নেমে এলো। সাবানের বাক্সটা নেই, আনতে ভুলে গিয়েছে তাড়াতাড়ি। মুক্তোর মা, ছুটে যাও তো, বড়দিকে বলো তো ছোট তোরঙ্গের মধ্যে সাবানের বাক্সটা আছে দিতে। নমস্কার, আশা করি গল্পটি আপনাদের ভালোই লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।